আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমার নতুন আরেকটি ব্যস্ততম দিনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটি কিন্তু একদম সকাল থেকেই শুরু করছি। এখানে আমি সকালের নাস্তা তৈরি করে নেব। তার আগে হালকা কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে সেটা আগে খেয়ে নিয়েছি। তো সকালবেলা খালি পেটে একটু গরম পানি এমনিতেও খেতে পারলে কিন্তু ভালো। তো আগে কিন্তু আমি রেগুলার কুসুম গরম পানিটা খেতাম। তো এই মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন থেকে কিছুদিন যাবত আর কি ভাবছি যে এটা আবার শুরু করব। এটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। তো এই তো এখন আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। তারপর মাকে দিয়ে আসছি রুটি বানানোর জন্য। আমি আমার মুরগিগুলোকে সকালে নাস্তা দেওয়ার জন্য বাহিরে চলে আসলাম। কিচিরমিচির করে ডাকছিল ওরা নাস্তার জন্য। তো আসলে ওদের খাবার সবসময় দেওয়াই থাকে, শুধু পানিটার জন্য ওরা এরকম চিচিরমিচির করতেই থাকে। তো এখন পানি দিয়ে দিলে বাস ওরা একদমই শান্ত বাচ্চা হয়ে যাবে, আর কোনো আওয়াজ করবে না। তো আমি একটু 2টা বাটিতে মিলিয়ে পানি দিয়ে দিচ্ছি। তারপরে আর ওদের আওয়াজ আর পাওয়া যাবে না। আর রাতের যে একটু ভাত বেঁচে গিয়েছিল তো সেটাও তাদেরকে দিয়ে দিলাম। ওরা ভাত আর আটা যে ডোটা হয় না সেটা ছোট ছোট করে দিলে সেটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখন একটু হালকা ভাত দিয়ে আসলাম। আর মা নাস্তা বানানোর পরে তাদের জন্য রুটি দিয়ে ছোট ছোট করে বল আকারে তৈরি করে দেবে। তো ওইটা আবার পরে দিয়ে আসবো। এগুলো তাদের অনেক বেশি পছন্দের খাবার, আমি এই কয়েকদিনে যা দেখলাম। আর খুদের চাল বা ফিট ওগুলো দেওয়াই থাকে সব সময়। ওগুলো এক্সট্রা করে আর দেওয়া লাগে না। আর আমার মুরগিগুলোকে দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এদিকে মা রুটিগুলোকে তৈরি করে দিচ্ছিল আর আমি ছেঁকে নিচ্ছিলাম। আর আমার 2 মেয়ে ঘুম থেকে উঠে এসে দাদিকে ঘিরে এভাবে বসে আছে। আমার বড় মেয়ের তো একটাই ধান্দা, সে আটার একটু গোলা নেবে আর কি। সেটার জন্য সে সবসময় ঘুম থেকে উঠে এসে দাদির পাশে বসে থাকবে। আমাকে বলবে না, কারণ জানে যে আমি দিব না। তো চুপি চুপি করে দাদিকে বলবে, আর দাদিও সুন্দর করে একটা গোলা দিয়ে দিবে। তো সেজন্য এসেই দাদির কাছে বসে থাকে। তো এখানে আমি তো সবগুলো রুটি সুন্দর করে ছেঁকে হটপটে রেখে দিচ্ছি গরম থাকার জন্য। সবগুলো একসাথে নাস্তা আমি রেডি করে নিচ্ছি। তারপর সবাই মিলে নাস্তা করে নেব। রুটি বানানো শেষ করে এখন চাটাও বসিয়ে দিচ্ছি। আমি আর রাইসা যেহেতু চা দিয়ে রুটি খাবো, আর বাকি সবাই খেজুরের যে ঝোলা গুড়টা হয় সেটা দিয়ে নাস্তা করবে। তো আর যত কিছুই থাকুক না কেন, ভালো মন্দ, আমি আর আমার মেয়ে তো চা ছাড়া নাস্তা করতেই পারবো না। তো সেই জন্য আমাদের জন্য চা আগে রেডি করে নিচ্ছি। আপনাদেরকে আগেই বলে রাখি, আমার বয়সের সাথে সাথে হয়তো বা কুটকুট শব্দ পাচ্ছেন। এগুলো আমার ছোটো মেয়ে বসে আর কি, সে আমার পাশে বসে খেলছে। তো আমি ওর বাধা দিচ্ছি না, সে নিজের মতো করে জিনিসপত্র নিয়ে খেলাধুলো করছে। তো সেটার আওয়াজ হয়তো বা কিছু পাচ্ছেন। তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার ভয়েসে কোনো সমস্যা হয়ে থাকে। তো রুটি বানানো তো শেষ, সকলের নাস্তা করাও শেষ হয়ে গিয়েছে। তো এখন রাইসার টিফিন রেডি করে নিচ্ছি। তো এখানে রাইসার আজকে টিফিনে ছিল পাউরুটি ডিম ভাজা আর কি। তো রাইসার স্কুল থেকে টিফিনের একটা মেনু লিস্ট দিয়ে দিয়েছে ভর্তির শুরুতেই, যে ওইটা অনুসরণ করে প্রত্যেক দিন টিফিন দিতে হবে। তো এটাই কিন্তু এক হিসাবে ভালোই হয়েছে যে সব বাচ্চারা একরকম টিফিন নিলে বাচ্চারা যেহেতু এক একজনের খাবার নিজেরটা রেখে অন্যটার দিকে নজর কিন্তু বেশি থাকে। তো এখন আর সেই সমস্যাটা হবে না, আসলে ওরা তো আর বোঝে না। তো যাই হোক, এক হিসাবে আমার কাছে তাদের এই রুলসটা খুব বেশি ভালো লেগেছে। তো এখানে আজকের মেনুতে ছিল ডিম, পাউরুটি দিয়ে ডিম ভাজা। তো এটা আমি রেডি করে দিয়েছি, আর এখনই তো ওর টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। আর মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু নিজের হাতে খাওয়া একদমই শিখে গিয়েছে। স্কুলে কিন্তু তাদের যে টিফিন টাইম এক্সট্রা করে দেওয়া হয় না, তাদের পড়ার ফাঁকেই আর কি একটা টাইম মিসরা বের করে নেয়, তখন বাচ্চারা নিজ হাতে খায়।
তাদের গার্ডিয়ানের কাছে আসলে পাঠানো হয় না নাস্তার খাওয়ানোর জন্য। তো সেই হিসাব করে আমি প্রথম তো খুব ভয়ে ছিলাম যে আমার মেয়ে কি খেতে পারবে কিনা। সে তো বাসায় আসলে নিজ হাতে সব খাবার শেষ করে না। কিন্তু না, দেখলাম যে আমার মেয়ে স্কুলে খুব সুন্দর করে খেয়ে নেয়। আর টিফিন শেষ না করার আসলে কোনো কারণ নেই। লিস্টে যে গুলো দেওয়া আছে সবগুলোই তার পছন্দের খাবার। তো যার কারণে আরও সে খুব আগ্রহ নিয়ে খেয়ে নেয় আরকি। দেখুন নিজে নিজেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার জন্য আমার মেয়েকে বলতেও হয় না। সে স্কুলে না গেলে বরং আরও বেশি রাগ করে। এই যে কিছুদিন বন্ধ ছিল, সে প্রতিদিনই জিজ্ঞেস করেছে যে, "আম্মু আমার স্কুল খোলা? কালকে কি আমার স্কুল খোলা?" ও স্কুলটাকে খুব বেশি পছন্দ করে। তো এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। রাইসা ব্যাগ-ট্যাগ গুছিয়ে তারপর সুন্দর করে এখন স্কুলে চলে যাচ্ছি। স্কুলটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরেও না, আবার খুব কাছেও না। তো রিক্সা দিয়ে গেলে হয়তোবা ৪ মিনিটের মতো লাগে এরকম। স্কুল তো মাত্রই খুললো, স্টুডেন্ট এখনও সম্পূর্ণ আসেনি। তো ক্লাসে খুব কম মানুষই ছিল, ৭-৮ জনের মতো। আমি রাইসাকে আজকে স্কুলে রেখে চলে এসেছি মিসের কাছে বলে যে আমি আজকে বাসায় চলে যাই। তো যেহেতু অল্প স্টুডেন্ট আছে তো সামলাতেও সমস্যা হবে না, যার কারণে আরও চলে এসেছি যে বাসায় কাজ আছে সেগুলো শেষ করে নিলে ওই ১.৫-২ ঘন্টা বসে না থেকে আমার কাজ এগিয়ে যাবে। তো বাসায় এসে এখানে আমি মাছ মাংস ভিজিয়ে নিচ্ছি। আজকে চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ রান্না করব। সেই সাথে মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করব। তো অল্প অল্প করে আজকে কিন্তু রান্না বেশ ভালোই আছে। তো সেজন্যই আরও তাড়াহুড়ো করে আমি চলে এসেছি। যদিও আমি আমার মেয়েকে একা রেখে আসার পক্ষপাতী না, আমি এটা কখনো করিও না। তো আজকে একটু রান্না বেশি আছে আর দেখলাম যে স্কুলে স্টুডেন্টও কম আছে, তো সেজন্য আর কি মিসের কাছে দায়িত্ব দিয়ে আমি চলে এসেছি। তো এখানে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। মাছগুলো ভিজিয়ে দিয়ে আমি এর মধ্যে বাবুদের যে কাপড়গুলো ছিল সেগুলো ক্লিন করে একদম গোসল করে চলে এসেছি। তো যাওয়ার সময় ডালটাকে অল্প চুলায় বসিয়ে দিয়ে গিয়েছিলাম, মানে অল্প আছে আর কি। তো এসে দেখি ডালটা হয়ে গিয়েছে, তো ডালে প্রথমে বাগারটা দিয়ে দিলাম। আর এখানে লাউয়ের চামড়াটা, গতকাল যে লাউ রান্না করেছি সেটার চামড়াটা রেখে দিয়েছিলাম। তো এটাকে কুচি করে কেটে এখন একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নেব। তো আজকে লাউ শাক ভাজিও হবে। তো এখানে চিংড়ি মাছটাকে আগে ভুনা করে নেব, তো সেজন্য তেল পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। তো মা বলল যে চিংড়ি মাছটাকে আজকে না ভেজে শুধু কষিয়ে ভুনা করার জন্য, তো সেজন্য আর কি এক্সট্রা করে আর মাছটাকে আমি ভেজে নেইনি। আগে পেঁয়াজটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপর মাছটাকে দিয়ে দিব। আর আমি রান্না করার সময় মা বলছিল যে তোকে আর কষ্ট করে যে রাইসাকে আনতে হবে না, তোর বাবাকেই পাঠিয়ে দিচ্ছি। যদিও আমার মেয়ে আসার সময় বলে দিয়েছিল যে মা তুমিই কিন্তু আসবে, দাদাকে কিন্তু দিবে না। সে আমার সাথে আসলে একটু দুষ্টুমি ফাজলামি করে আসতে পারে। আর স্কুলে ছোট একটা প্লে জোন আছে, তো সেখানে সে বেশ কিছুক্ষণ খেলতে পারে, এটাই আর কি। তো ওর দাদাকে নিয়ে আসছে, এসেই আমাকে আগে জিজ্ঞেস করছে, মা আমি তোমাকে বলেছিলাম যে তুমিই যাবে, তুমি কেন দাদাকে পাঠালে? তো কি আর বলবো, বললাম যে ঠিক আছে, যে আজকে দাদা গিয়ে নিয়ে আসুক, পরে আবার আম্মু গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো এখানে আমি এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে পেঁয়াজের সাথে এরপর মাছটাকে দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে রান্না করে নিচ্ছি। আর এদিকে অল্প কিছু পাঙ্গাস মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে রান্না করব। টমেটো কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ যে করেছিলাম, তো সেগুলো দিয়ে আর কি আজকে তরকারিটা রান্না করব। কিছু নামিয়ে নিয়েছি। তো পাঙ্গাস মাছটাকেও ভালো করে আমি আগে কষিয়ে নিয়েছি। আজকে কোনো মাছই ভেজে রান্না করব না। তো চিংড়ি মাছটাকে একদম শুকনা শুকনা করে, মানে গায়ে গায়ে পেঁয়াজের ঝোলটা থাকবে সেভাবে করে ভুনা করে নিয়েছি, একটু তেল তেল করে। তো এখানে আমি আজকে তাজা ধনেপাতা ছিল না, তো ডিপ থেকে ধনেপাতা বের করে এখানে কেটে নিচ্ছি টমেটো তরকারিতে দেওয়ার জন্য। তো এইভাবে রোজার মাসে আমি অনেকগুলো ধনেপাতাও রেখেছিলাম ফ্রিজে, তো সেগুলো থেকে মাঝে মধ্যে যখন থাকে না তখন আর কি বের করে এনে দেওয়া যায়। আর এগুলো তরকারিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু মানে বোঝাই যায় না যে ফ্রিজে ছিল, মানে যেরকম একটা ডার্ক সবুজ হয়ে থাকে সেটা কিন্তু আর থাকে না, নর্মাল পাতার মতোই আমার কাছে মনে হয়।
তো টমেটো তরকারিটাও কিন্তু হয়ে এসেছে। এখন এখানে হচ্ছে আমি লাউয়ের চামড়া ভাজিটা হচ্ছে বসিয়ে দিচ্ছি। আর সেই সাথে হচ্ছে মুরগির মাংসটাকেও রান্না করে নিচ্ছি 2টা 2 চুলায় দিয়ে। এটাতেও আমি হচ্ছে সব মশলা ভালো করে দিয়ে আগে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি, আদা বাটা রসুন বাটা, যেন সেটার গন্ধটা না থাকে সেজন্য আর কি। তারপর হচ্ছে লাউয়ের চামড়াটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটার সাথে কিছু আলুও দিয়েছি। তো একসাথে এখন এগুলোকে হচ্ছে ভেজে নেব। আর যখন ভাজা হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে একটু ডিম দিব। তো এদিকে হচ্ছে মুরগির মাংসটাকেও আমি রান্না বসিয়ে দিলাম। আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় হচ্ছে আজকে বলছিল যে আজকে দুপুরে সে চিকেন দিয়ে ভাত খাবে। তো ফ্রিজেও অল্প একটু মাংস ছিল, সেটাও নামিয়ে নিলাম। তো চিনির জারটা হচ্ছে খালি হয়ে গিয়েছিল, তো সেটাকে রিফিল করে নিচ্ছি। বাবাকে চা দেওয়ার সময় মনে হলো যে জারটাকে আগে রিফিল করতে হবে, তো চিনির জারটাকে হচ্ছে রিফিল করে নিচ্ছি। আর গতকাল রাতে হচ্ছে আমি এগুলো সবগুলো জারকে হচ্ছে ক্লিন করে রেখেছিলাম। তো সকালে উঠে টুকটাক কিছু আমি রিফিল করে রেখেছি। এখন শুধু চিনিটাই বাকি ছিল। তো সব কিছু আবার আগের মতো করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই ক্লিন করার কাজগুলো আমার বেশিরভাগই রাতের বেলায় করা হয়। রাতের বেলা যেহেতু কোনো কাজের ঝামেলা থাকে না, তো তখন আর কি করে নিই। তো যখন যেটা মনে হয় আর কি আমি সেটা সাথে সাথে করে ফেলি। তো গতকাল রাতে ভাত বসানোর সময় মনে হলো যে জারগুলো ক্লিন করা দরকার। সেই সাথে সব কিছুই ক্লিন করে নিয়েছি মনে হওয়ার সাথে সাথেই। আসলে রেখে দিলেই রেখে দেওয়া হয়ে যায়। আর এগুলো যেহেতু প্রত্যেকদিন একদম ডিপ ক্লিন করা সম্ভব হয় না, তো মাঝে মধ্যে আর কি একদম ডিপ ক্লিন করতে হয়, তাহলে দেখতেও সুন্দর লাগে। তো এই তো আমার সব রান্নাও কিন্তু শেষ। এখন হচ্ছে সব কিছু আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন শুধু ভাতটাই রান্না বাকি আছে। তো সব তরকারিগুলো আমি বাটিতে হচ্ছে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো বললাম না আজকে টুকটাক করে অল্প অল্প করে কিন্তু ভালোই রান্নাবান্না করতে হয়েছে। তো রান্নার পরে এই হচ্ছে আমার সিঙ্কের অবস্থা একদমই মেসি হয়ে আছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। সাথে সাথে যদি ক্লিন না করা হয় তাহলে সিঙ্কের অবস্থা যে কতটা বাজে হয়ে থাকে। তো এখন সবগুলো হচ্ছে একসাথে ক্লিন করে নিব। তো বাটিতে সব খাবারগুলো উঠিয়ে আমি টেবিলে হচ্ছে সার্ভ করে দিয়েছি। এখন যেহেতু খাওয়ার টাইম হয়নি, আজকে রান্না একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তো সব কিছুকে হচ্ছে ঢেকে নিচ্ছি। আর চুলায় হচ্ছে এখন শুধু ভাতটা বাকি আছে। তো ভাত হওয়ার পর সবাই আর কি খেয়ে নিব। তো এখন সব কিছুকে ঢেকে হচ্ছে আমি টেবিলে সুন্দর করে রেখে দিব। আর যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ করে নিব। এদিকে সিঙ্কের যে নাজেহাল অবস্থা ছিল আমার তো দেখেই কেমন ভয় ভয় লাগছিল। তো সব কিছুকে আগে হচ্ছে আমি ভালো করে মেজে রেখে দিয়েছিলাম। এখন সব কিছু পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। তো কাজটাকে যতটা আসলে ফাস্টভাবে দেখানো যাচ্ছে সেভাবে যদি করা যেত তাহলে কতই না ভালো হতো। তো এই তো সব কিছুকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আরও কিছু কিন্তু ছিল, সেগুলো ক্লিন করে সরিয়ে রেখেছি। এখন এগুলোকে হচ্ছে রেখে দেব। পানি ঝরার পর আবার হচ্ছে গুছিয়ে রাখবো। এখানে বেশ কিছু কাচের জিনিস রয়েছে। এগুলো হচ্ছে ঈদকে ঘিরে অনেক কিছুই নামানো হয়েছে। তো সবগুলো আসলে শোকেসে গোছানো হয়নি। তো এগুলো হচ্ছে ক্লিন করে এখানে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে একটা সুতি কাপড় দিয়ে মুছে এখন এগুলোকে রেখে দিব। রাইসা সারাক্ষণই দৌড়াদৌড়ি করতে থাকে, কখন যে এটা টান দেয় আর সবগুলো পড়ে যাবে ভয় হচ্ছিল যে ক্লথটাকে ধরে যদি টান দেয় তাহলে তো সবগুলো পড়ে যাবে। তো কাজ শেষ করে এটা ভাবলাম যে আগে এটা করে নিই, বাকিগুলো হচ্ছে পরে। তো এখানে এসে সবগুলো আগে সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপর হচ্ছে রেখে দিব। তো আজকে যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার, ভিডিওতে একটা লাইক দিয়ে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো করে দেখে নিতে পারবেন। আর চাইলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে আমার খুব বেশি উপকার হবে।
তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আর আমার ভিডিওটিও কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের ছোট ছোট কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বড়ভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এই তো এখানে হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। জিনিসপত্র যখন দরকার হয় তখন তো হুট করে নামিয়ে ফেলি। নামাতে তো খুব সহজ, কিন্তু এগুলোকে যখন আবার গুছিয়ে রাখতে হয় সেটা কিন্তু কত কষ্টের, সেটা যখন রাখা হয় তখনই বোঝা যায়। নামানোর সময় তো আসলে হুট করেই নামিয়ে ফেলা যায়। তো যাই হোক, সব কিছু গোছানোর পর এখন হচ্ছে দুপুরের খাবার সবাই মিলেই তো খেয়ে নিচ্ছি। সবাই আসলে না, আজকে কিন্তু রাইসার বাবা নেই, উনি এখনও আসেনি। তো আজকে হয়তো বা আরও দেরি হবে আসতে। তো মা বাবা আর হচ্ছে আমি রাইসাকে আগে খাইয়ে তারপর হচ্ছে খাবো। মা বাবাকে খাবার দিয়ে দিয়েছি। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।